আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে কথা বলবো বাংলাদেশে তরুণ রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে। 18 সালের যখন কোটা সংস্কার আন্দোলন হয় এবং পরবর্তীতে জুলাই আন্দোলন, এর ফলে এই 18 থেকে বর্তমান পর্যন্ত অনেকগুলো তরুণ রাজনৈতিক দলের সৃষ্টি হয়। তাদের রাজনৈতিক পলিসি চোখে পড়ার মতো। যেমন 18 কোটা সংস্কার আন্দোলনের ফলে যে রাজনৈতিক দল সৃষ্টি হয়, তাদের পক্ষে রাজনীতি করাটা যতটা কঠিন ছিল, 24-এর পরে যারা সৃষ্টি হয় তাদের জন্য রাজনীতিটা অত্যন্ত সহজ হয়ে যায়। যেমন দেখবেন 18 সালের পর অর্থাৎ 24-এর আগে যেসব রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে, তারা খুব কষ্ট, মামলা, হাঙ্গামা এবং নিদারুণ জীবনযাপন করে তাদের রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠা করেছে। 24-এর পরে সে ভিন্ন প্রেক্ষাপট। বাংলাদেশে কোনো ফেসিবাদ ছিল না, বাংলাদেশে কোনো প্রভাব বিস্তার ছিল না। এই 24-এর পর যারা রাজনীতিতে আসছে, তারা খুবই স্বচ্ছন্দভাবে রাজনীতি করতে পেরেছে। এই দুইটা রাজনৈতিক ডিউরেশনের মধ্যে দুইটা রাজনৈতিক দল সৃষ্টি হয়। একটা হচ্ছে গণ অধিকার পরিষদ, আর একটা হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। আমি এই দুইটার আলোকে আলোচনা করব, কারণ কিছুদিন হতে, অর্থাৎ হতে পারে এটা 1 বছর হতে, আলোচনা চলতেছে গণ অধিকার এবং এনসিপি একত্রিত হবে কিনা। আসলে এটা হতেও পারে, নাও হতে পারে, কারণ উভয় দলের যদি পলিসিগত মিল থাকে বা ওদের একে অপরকে ইয়া করতে পারে, হবে, আর না হলে হবে না, এটা স্বাভাবিক বিষয়। তবে কিছু বেসিক পার্থক্য আছে। যেমন গণ অধিকার পরিষদ সাংগঠনিক কাঠামো দিয়ে যোজন এগিয়ে এবং রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি, নিবন্ধন, মার্কা সব কিছুই আছে। প্রতিটি জেলার প্রতিটি ওয়ার্ডে কমিটি আছে। প্রকান্তরে জাতীয় নাগরিক পার্টি ও উদীয়মান রাজনৈতিক দল, তাদের 24-এর পরে তাদের অনেক জনপ্রিয়তা ছিল। তারা কিন্তু একটা দিক দিয়ে খুবই এগিয়ে, সেটা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে। অর্থনৈতিক দিক দিয়ে তারা গণ অধিকার পরিষদ থেকে যোজন এগিয়ে। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে তারা বাংলাদেশের বড় দল বিএনপি, জামাতের মতো সক্ষমতা রাখে। অনেক ক্ষেত্রে তাদের চেয়েও বেশি সক্ষমতা রাখে এই জাতীয় নাগরিক পার্টি অর্থনৈতিক দিক দিয়ে, সেটা সবাইকে মানতে হবে। এখন দেখেন, বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতি একটা ফ্যাক্টর, সে হিসেবে আমি অর্থনৈতিক দিক দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে রাখব। দেখবেন, তবে যদি এরকম হয় 24-এর আন্দোলনের পর ক্ষমতায় আসলে গণ অধিকার কি করতে পারে এবং জাতীয় নাগরিক পার্টি কি করতে পারে, এমন একটা উদাহরণ যদি আপনি তুলে ধরেন, সেক্ষেত্রে গণ অধিকার অপরিকৃত রয়ে গেছে। অর্থাৎ যেহেতু গণ অধিকার কোনো ক্ষমতায় আসলে কি করতে পারে এমন ধারণা মানুষ অনুধাবন করতে পারবে না। কিন্তু জাতীয় নাগরিক পার্টির অনেক নেতা সরকারে ছিল এবং তাদের এক অংশ তারা সরকারের মতো বিচরণ করছে। সেক্ষেত্রে তারা যেই বাংলাদেশের যে কর্মকাণ্ডগুলা করেছে, সেটা জনগণের চোখের সামনে, এবং সেটা দিয়ে জনগণ বুঝে গেছে জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসলে কি করতে পারে। এই জিনিসটা জনগণের মাঝে খোলাসা হয়ে আছে। যেমন
গণঅধিকার পরিষদের ক্ষেত্রে সেটা কিন্তু অন্ধকারে রয়ে গেছে। কি করতে পারে গণ অধিকার পরিষদ? কি দেশকে মাহাতির মোহাম্মদের মতো এগিয়ে নিয়ে যাবে, নাকি ফেসিবাদের মতো লুটপাট করবে? এটা কিন্তু জনগণ অন্ধকারে রয়েছে, কারণ তারা এখনো ক্ষমতায় আসে নাই। দ্বিতীয়ত হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা প্রচুর টাকা বানাবে, এরকম জনগণ ধারণা করে নিচ্ছে। কারণ তাদের প্রত্যেকজনের অর্থনৈতিক অবস্থা বড় বড় রাজনৈতিকবিদদের চেয়েও বেশি। সেই প্রেক্ষিতে যারা বিগত আমলগুলোতে এমন ছিল না, হঠাৎ এরকম প্রতিপত্তি কিভাবে অর্জন করলো, সেটা সবার ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে জনগণ ওদের বুঝে গেছে তারা ক্ষমতায় আসলে কি করতে পারে। এখন আসেন, যেহেতু কেউ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, কেউ সাংগঠনিকভাবে স্বাবলম্বী, সেক্ষেত্রে উভয় দল যদি বিবেচনা করে, তাদের মিল হতে পারে বা না হতে পারে। কেন না হতে পারে? সে প্রশ্নের উত্তর যদি এভাবে আসে, যদি গণ অধিকার বলে না, তারা যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, সেটার ক্লিয়ার একটা ব্যাখ্যা যদি তারা দিতে না পারে জনগণকে, সেটার দায়ভার গণ অধিকার পরিষদ কেন নিবে? এরকম বলে তারা নাও করতে পারে। কারণ গণ অধিকার বলে যে আমরা তো জনগণের পক্ষে কাজ করি, জনগণের জন্য কাজ করি, কিন্তু অন্য একটি রাজনৈতিক দল তারা তাদের বিস্তারিত তথ্য না জেনে, তারা যে এরকম আর্থিক পরিস্থিতির বিশালতার পেছনের ব্যাখ্যা না জেনে যদি আমরা তাদের সাথে একত্রিত হই, জনগণ গণ অধিকার পরিষদকে নেগেটিভলি নিচ্ছে কিনা, জনগণ গণ অধিকার পরিষদকে আপনার গ্রহণ করতেছে কিনা, সেটার একটা প্রশ্ন থেকেই যায়। সেই ক্ষেত্রে তারা বলতেছে না, আমরা সেটা ভেবে দেখব, এটা হতেও পারে আবার নাও হতে পারে। সেই বিষয়টা জাতীয় নাগরিক পার্টির ক্লিয়ার করতে হবে। সেক্ষেত্রে আমার কথার মধ্যে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। যেমন ভোটের রাজনীতিতে পরীক্ষা দেওয়ার যেই প্রিপারেশন, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ নিচ্ছে, জাতীয় নাগরিক পার্টিও নিচ্ছে। যেহেতু জাতীয় নাগরিক পার্টি সরকারের একটি স্বাদ অর্জন করেছে, জনগণও বুঝে নিয়েছে তারা কি করতে পারে, এবং গণ অধিকার পরিষদ যেহেতু স্বাদ নেয় নাই, জনগণ হয়তো সুযোগ দিতেও পারে তাদেরকে। সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের বড় দলগুলো কি ভাবছে, বাংলাদেশের বড় দলগুলোকে জনগণ কিভাবে নিচ্ছে, তারা কি আদৌ সেই রাজনৈতিক ধারায় ফিরে যেতে চায়, যেটাকে তারা 5ই আগস্ট কি করছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, ওরকম রাজনৈতিক ধারায় যদি ফিরে যেতে চায়, সেক্ষেত্রে জনগণ কাকে বেছে নিবে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। আর যদি তারা একটা পরিবর্তন চায়, চেঞ্জ চায়, সেক্ষেত্রে তরুণদের কি বেছে নিতে পারে? তরুণদের বেছে নিলে কোন তরুণদের তারা বেছে নিবে, সেটা প্রশ্ন রয়ে যায়। আসলে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, নির্বাচন কিভাবে হবে, সবার মুখে মুখে প্রশ্ন, আমারও প্রশ্ন। সেই প্রশ্ন থেকে জনগণের কাছে আমার যতটুকু অভিজ্ঞতা আছে এটা তুলে ধরলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।